তাহলে এখন আমরা আরেকটা নতুন যেটা আমরা শুরু করতে চেয়েছিলাম, এরপর কোনটা পড়বো বলছিলাম? লং ওয়াক টু ফ্রিডম। হ্যাঁ, আমরা এখন একটু লং ওয়াক টু ফ্রিডম ওটা পড়বো। যেহেতু প্রায় একই ধরনের সেন্স কয়টা, আমরা যতটুকু আজকে আগায় নিতে পারি। সবার কাছে বইটা বার করো, একই সেন্সের, তবে এটা হচ্ছে কি আমেরিকা হবে না আফ্রিকা হবে? লং ওয়াক টু ফ্রিডম আফ্রিকা। এটা আমরা আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা। তো নেলসন ম্যান্ডেলাকে তো আমরা চিনি নাকি? চিনি। জি স্যার। হ্যাঁ, তিনি কিসের জন্য সংগ্রাম করেছেন বলো? বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্য, তাই না? একই জিনিস যেটা আমরা এই যে নিগ্রোদের নিয়ে দেখলাম, যে গেটিসবার্গ অ্যাড্রেস, আই হ্যাভ আ ড্রিম, সাথে সাথে লং ওয়াক টু ফ্রিডমে একই কথা বলা হয়েছে। বিশেষ করে এন্টি অ্যাপারথাইড বলা হচ্ছে। অ্যাপারথাইড মানে হচ্ছে বর্ণবৈষম্য, যার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, এবং এই সংগ্রাম পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে যুক্ত ছিল হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নামে একটা যে পার্টি বা দল, তাই না? তার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি প্রথমে এখানে যুক্ত হয়েছিলেন সংগ্রাম করার জন্য। তোমরা এই ব্যাকগ্রাউন্ডের জন্য এগুলো একটু পড়ে নিবা, এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করবো না। আচ্ছা, আফ্রিকাতে কিভাবে চলছিল দেখো, অ্যাপারথাইড কিভাবে চলছিল, কি কি ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছিল না, কিভাবে তাদের অত্যাচার করা হচ্ছিল, এই জায়গাগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা একটু দেখে নিবা, টেক্সটটা পড়ে ফেললে এগুলো দেখো এইরকম করে লেখা থাকতো। হ্যাঁ, দেখো ফর ইউজ বাই হোয়াইট পারসনস, এরকম লেখা থাকতো। হ্যাঁ, এটা শুধু হোয়াইটদের জন্য। বলছে টুডে সাউথ আফ্রিকা ইজ কল্ড আ রেইনবো নেশন। রেইনবো নেশন মানে বুঝো তো, যে দেশে বিভিন্ন কালারের মানুষ বসবাস করে। রেইনবো মানে কি? রংধনু নাকি? মানে কয়টি রঙের মিশ্রণ? এখানে ঠিক ওইরকম বিভিন্ন কালারের মানুষ এখানে বসবাস করতো বলে বলা হচ্ছে কি রেইনবো নেশন। তাই বলছে দেখো, হিয়ার আর সাম ফ্যাক্টস অ্যাবাউট অ্যাপারথাইড ইন আফ্রিকা। আফ্রিকাতে কি কিভাবে অ্যাপারথাইড পরিচালিত হতো তার কিছু ফ্যাক্ট এখানে দেওয়া আছে। কেমন দেখো, বলছে দ্য হোয়াইটস হ্যাড দেয়ার সে অ্যান্ড ওয়ে অ্যান্ড সে। একমাত্র হোয়াইটরাই তারা তাদের জীবন যারা নিজের মতো করে চালাতে পারতো, নিজের মতো করে বলতে পারতো। এই জিনিসটা ব্ল্যাকদের দেওয়া হতো না। ইন্টাররেশিয়াল ম্যারেজেস ওয়ার ক্রিমিনালাইজড। ইন্টার রেস মানে কি, এক রেসের মানুষ অন্য রেসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, হলে পারে সেটা ছিল ক্রিমিনাল অ্যাক্টিভিটি। ব্ল্যাক সাউথ আফ্রিকানস কুড নট ওন প্রপার্টি। ব্ল্যাক পিপলরা কখনো কি সম্পদ কি করতে পারতো না, ওন করতে পারতো না, তাদের নামে কোনো সম্পদ থাকতে পারবে না। এডুকেশন ওয়াজ সেগ্রিগেটেড। শিক্ষা শুধুমাত্র হোয়াইটদের জন্য ছিল। পিপল ইন সাউথ আফ্রিকা ওয়ার ক্লাসিফাইড ইন্টু রেশিয়াল গ্রুপস। অতএব এভাবে বিভিন্ন রেসে তারা বিভক্ত ছিল সাউথ আফ্রিকার লোকজন, এবং ইন্টার রেশিয়াল ম্যারেজটা অবৈধ ছিল। দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি ওয়াজ ব্যান্ড। যে পার্টিটা হোয়াইট পিপলদের বিরুদ্ধে সংগ্রাম করছিল ব্ল্যাক পিপলদের অধিকার আদায়ের জন্য, তাকে ব্যান্ড করা হয়েছিল, এবং এই পার্টির সদস্যদেরকে কি করা হতো, যেমন এখন বর্তমানে আমাদের দেশে কোন দলকে ব্যান্ড করার প্রক্রিয়া চলতেছে, এবং ওই দলে যারা যুক্ত তাদেরকে কি করা হচ্ছে, ফুলের মালা দিয়ে রাখা হচ্ছে, কি করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে। তা ওই জিনিসটা, নট অল হোয়াইট পিপল আর ফর অ্যাপারথাইড। তবে সব হোয়াইট পিপল মানেই যে সবাই অ্যাপারথাইড পছন্দ করতো বা পক্ষে ছিল তা না, এর বিপক্ষেও ছিল। যেমন আমরা আই হ্যাভ আ ড্রিম ভাষণে দেখলাম, তাই না, যে অনেক হোয়াইট পিপল কি হয়েছে, তাদের ভাষণে যুক্ত হয়েছে। পুলিশ ব্রুটালিটি, দেখো ওটাও ওই আমেরিকার ওটার মতো আই হ্যাভ আ ড্রিম। পুলিশ ব্রুটালিটি যেমন ব্ল্যাক পিপলদের, নিগ্রোদের ব্যাটার্ড করতেছিল, ক্ষতবিক্ষত করছিল, এখানেও তাই ঘটেছে। পুলিশ ব্রুটালিটি ওয়াজ রিপড অন ব্ল্যাক সাউথ আফ্রিকানস। ব্ল্যাক সাউথ আফ্রিকানস আর রিকোয়ার্ড টু ক্যারি পাসেস। তাদের চলাচল করতে হলে পাস রাখতে হতো, যেমন রোহিঙ্গাদের ক্ষেত্রে ঘটেছে, তাই না?
একসময় তাদেরকে তো মায়ানমার থেকে বাহিরও করে দেওয়া হলো, তাদের এলাকা পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো। ঠিক একই ঘটনা ফিলিস্তিনিতে ঘটলো নাকি? ব্ল্যাক সাউথ আফ্রিকানস ওয়ার ফোর্সড টু লার্ন আফ্রিকানস ল্যাঙ্গুয়েজ তাদেরকে শেখার জন্য ফোর্স করা হতো, যেমনটা আমাদের পাকিস্তান আমলে আমাদের উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল নাকি? পাকিস্তান কর্তৃক উর্দু চাপিয়ে দেওয়া। তাহলে দেখো প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় সবলদের দ্বারা দুর্বলদের উপরে অত্যাচার আছেই, চলবে। শিক্ষা ধর্ম এগুলো কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? মানুষকে বরং ধর্ম এবং আইনের মাধ্যমে কিছুটা কন্ট্রোল করা গেছে। যদি আইন এবং ধর্ম না থাকতো, এই মানুষ যে কি ধরনের পশুত্বে পরিণত হতো তা একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। হ্যাঁ, এতগুলো ধর্ম মেনেও তারা আজকে মানুষ হতে পারেনি। হ্যাঁ, প্রত্যেক ধর্মেই একই কথা বলতেছে, তাদেরকে মানুষ হতে বলতেছে, কিন্তু ধর্ম বিরোধিতা দিয়েও মারামারি করতেছে। চিন্তা করো তো। হ্যাঁ, ধর্ম শান্তি প্রতিষ্ঠার জন্য আনা হয়েছে, সেই ধর্ম বিরোধিতা করেও মারামারি করতেছে তারা, ঠিক আছে? এবং একজন তার ধর্ম রক্ষার্থে গালাগালি পর্যন্ত করতেছে। সে নিজে ধর্ম মানে না, অথচ তার ধর্ম ইয়া করলে গা জ্বলে। বুঝতে পারছো? তো এই হচ্ছে অবস্থা, যেমনটা আমাদের দেশে ঘটলো নাকি? ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করতে গিয়ে দোকানপাট লুট করে মালামাল নিয়ে চলে গেল। এই হচ্ছে আন্দোলন নাকি আমাদের? জি স্যার, দেখছিলেন। যে কোনো আন্দোলনে মারামারি হইচই করা আমাদের যেন স্বভাব। আন্দোলনের নামে হইচই করা, মারামারি করা, ভাঙচুর করা, এটা আমাদের বৈশিষ্ট্য। সে মন্দির মসজিদ গির্জার মতো হলেও একই ঘটনা। কি মসজিদের মধ্যে জুতা মারামারি হয়নি এর মধ্যে? বলো তো, ফেসবুকে দেখা হচ্ছে না? কি কি জাত এটা? হ্যাঁ, যেখানে মানে কি বলো, একটা মসজিদ পবিত্র জায়গা, তোরা বাইরে এসে মারামারি কর, ওর ভিতরে মারামারি, জুতা ছেনা চুলাচুরি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আবার বিকালে আবার নামাজ পড়বে তারা গিয়ে ওখানে। এরকমটা কোন নবী, কোন ধর্মগুরু এই কথাগুলো বলেছে? বাইরে এরা এরকমটা তারা করেছে বলো তো? কারা করেছে? তাদের উদাহরণ ফলো করতেছো? এরকম কেউ আছে ধর্ম প্রবক্তা বা ধর্মগুরু যারা আছে, যাদেরকে আমরা অনুসরণ করতেছি? এরকম কেউ করেছে বলো? তাহলে আমরা কেন করতেছি এরকমটা? আমরা কেন করতেছি? আরে বাবা, তোমার ধর্মের বিরুদ্ধে কথা হলে তোমার যদি গা জ্বলে, তুমি তো ধর্ম পালন করতে শেখোইনি। তাকে যদি মারধর করো তাহলে তুমি ধর্ম পালন করতে শেখোইনি। তুমি তাকে তোমার কথাবার্তা দিয়ে ধর্মে রূপান্তর করো, নিয়ে আসো তোমার ধর্মে। তুমি তাকে ধর্ম বোঝাও না, গালাগালি করতেছো, মারামারি করতেছো, হিংস্রতা দেখাচ্ছ তোমার ধর্ম। তাহলে ধর্ম কি মানুষ শুধু জেনে শুনে হয়? ধর্ম মানুষ আচরণ দেখেও হয়। অধিকাংশ নবী বা এদের ক্ষেত্রে তাদের ধর্মীয়, তাদের শান্তিপূর্ণ আচরণ দেখেই ধর্ম রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? আর আমরা তার হিংস্রতা দেখাচ্ছি। তাহলে ধর্ম জেনে লাভ কি? কি হয়েছে আমাদের? ধর্ম আমাদের কি করেছে? তো এইগুলো আমরা পারতেছি না। তো এই সব জায়গাতে একই ঘটনা। মায়ানমার, বাংলাদেশ, ভারত, দেখা হচ্ছে না? ভারত কি করতেছে? মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিচ্ছে, পিটায় বার করে দিচ্ছে না? হ্যাঁ, বলো। মনে হচ্ছে জি যে বর্তমান বিশ্বটা এমন জায়গায় চলে গেছে, মনে হচ্ছে একটা ধর্ম আর একটা ধর্মকে পুরো জিরো করে দিচ্ছে, পুরো জিরো। বুঝতে পারি? ইহুদি ইসলামকে জিরো করে দিচ্ছে, বৌদ্ধ ইসলামকে জিরো করে দিচ্ছে, খ্রিস্টানকে জিরো করে দিচ্ছে, খ্রিস্টান অন্য ধর্মকে জিরো করে দিচ্ছে, হিন্দু অন্য ধর্মকে জিরো করে দিচ্ছে। মানে যেন অন্যদেরকে আমরা বসবাসের সুযোগই দিচ্ছি না। সবাই প্রত্যেকটা দেশে দেখো, প্রত্যেকটা দেশে আমরা খুবই আগ্রাসী, প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা আগ্রাসী। ধর্ম যে শান্তিপূর্ণ কথা বলে এটা যেন আমরা বুঝতেই পারছি, এটা একটা যেন রাজনৈতিক শক্তির ক্ষমতার একটা উৎস হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ধর্ম যেন একটা হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে, যেটা ব্যবহার করে মানুষ ওই ধর্মের মানুষগুলোকে ডেকে এনে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার চেষ্টা করতেছে। এছাড়া ধর্মের আর কোনো ব্যবহার যেন নাই। এখানে শান্তির কোনো প্রক্রিয়া যেন সারা বিশ্বে করতেছে না ধর্ম দিয়ে। হ্যাঁ, মানে কি বলবো, অদ্ভুত মানে আধুনিক সভ্যতার মানুষগুলো হয়ে গেছে। আগের যুগে মানুষ তার ধর্ম কর্ম করে একসাথে বসবাস করে থাকছে তো। হ্যাঁ, আর এরা এখনকার মানুষ শিক্ষিত হয়েও কেমন জানি অতিমাত্রায় তারা বিদ্বেষী হয়ে গেছে, আরো বেশি। হ্যাঁ, আরো বিদ্বেষী। তো যাই হোক, আগে রেস নিয়ে হতো, এখন ধর্ম নিয়ে হচ্ছে। এরপর যে কি নিয়ে মারামারি করবে মানুষজন, সেটা সৃষ্টি করতে জানে না। তাহলে এগুলো একটু তোমরা পড়ে নিও, হিস্ট্রিক্যাল কনটেক্সটগুলো পড়বা। আমরা একটু সরাসরি পড়া শুরু করি। দেখো, লং ওয়াক টু ফ্রিডম কিন্তু একটা বড় বই। এটা কিন্তু একটা বই, এটার ভাষণ না, ঠিক আছে? একটা বই যেটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং,
মানে মার্টিন লুথার কিং নিজে লিখেছে। তবে আমাদের জন্য যে যোগ্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই বইয়ের দেখো পার্ট 11 চ্যাপ্টার 115। তাহলে এই বইয়ের অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে 11 নম্বর পার্টের আবার 115 নম্বর চ্যাপ্টার। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার এটা নেলসন ম্যান্ডেলার লেখা না মার্টিন লুথার কিং? নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং বললাম। জি স্যার। আচ্ছা, জি এটা স্যার। লেখা আছে, আমি ভুল বলেছি হয়তো, দেখাচ্ছে পড়তেছি এক জিনিস বলতেছি এক জিনিস, ওটা ওই সেন্সটা এখনো তাহলে নেলসন থেকে ম্যান্ডেলা। যায়নি। আচ্ছা, তাহলে নেলসন ম্যান্ডেলার এই যে এটা, তাই না, তিনি দেখো 11 পার্ট আর চ্যাপ্টার 115। তাহলে আমরা কিন্তু পুরো বইটা নিয়ে কথা বলছি না, বইয়ের কিছু অংশ নিয়ে কথা বলছি। যেটাতে দেখানো হয়েছে, এই অংশে শুধু দেখানো হয়েছে যে তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তাই তো, তিনি যখন প্রেসিডেন্ট হলেন সেই অবস্থায় কি তার অবস্থানটা কি ছিল এবং কি ভাষণে তিনি কি কি কথা বলেছেন সেটা নিয়ে মেইনলি কিছু কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন কত সালে জানা আছে? বলো তো, নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট কত সালে হলেন? নেলসন ম্যান্ডেলা মনে নাই? 1994। হ্যাঁ, 1994 সালে। ঠিক আছে তো? দেখো তিনি মেইনলি ইমপ্রিজনমেন্ট কবে হয়েছিলেন সেটা দেখো, আমরা একটু এই জায়গাটা দেখে নিই, না তো ওইখানে আবার কিছু কথা আসবে। দেখো তিনি জন্মগ্রহণ করেন 18 জুলাই 1918 সালে। তারপরে তিনি এই যে অ্যাপার্থেইড যেহেতু চলছিল, ম্যান্ডেলা became involved in the African National Congress in 1940s, initially as a member of the Youth League. তারপরে he rose through the ranks of ANC and becoming increasingly involved in the struggle against apartheid. The institutional system of racial segregation and discrimination enforced by the white minority government in South Africa. তাহলে সাউথ আফ্রিকার হোয়াইট মাইনরিটি গভর্নমেন্ট কি করছিল? সেগ্রিগেশন এবং ডিসক্রিমিনেশন এটা প্রয়োগের মাধ্যমে ব্ল্যাক পিপলদেরকে বা কালার্ড পিপলদেরকে কি করতো? প্রাতিষ্ঠানিকভাবে তারা অধিকার থেকে বঞ্চিত করছিল। এই জন্য তিনি এখানে সংগ্রামে লিপ্ত হন। ম্যান্ডেলাস অ্যাক্টিভিজম লিড টু হিজ অ্যারেস্ট অ্যান্ড ইমপ্রিজনমেন্ট মাল্টিপল টাইমস। আর তিনি যেহেতু এই যে অ্যাক্টিভিটি করছিলেন সরকারের বিরুদ্ধে, তাই তিনি অনেকবার অ্যারেস্ট হয়েছেন, জেলেও গিয়েছেন। ইন 1962, তবে 1962 সালে তিনি মেনলি একদম আজীবন, তাই তো, কারাদণ্ডে দণ্ডিত হন। হি ওয়াজ সেন্টেন্স টু লাইফ ইন প্রিজন ফর হিজ ইনভলভমেন্ট ইন এন্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিটিস। হ্যাঁ, বর্ণ বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার জন্য। হি স্পেন্ড 27 ইয়ার্স ইন প্রিজন। এর জন্য তিনি প্রায় কত 3 ডিকেডস বা 27 বছর তিনি জেলে কাটান। প্রাইমারিলি অন রোবেন আইল্যান্ড, বিশেষ করে 27 বছরের মধ্যে বেশি অংশ তিনি রোবেন দ্বীপেই কাটান। রোবেন আইল্যান্ড কোথায় জানো তো? রোবেন আইল্যান্ড দেখো আফ্রিকার পাশে, এই যে দেখো এই একটা ছোট দ্বীপ, যদি আমরা একটা ম্যাপে দেখি তাহলে কোন জায়গায় থাকে দেখো। আরে কি আসলে সব ইংলিশ কি দরকার এখন কাজের ভিতর? আর কোথাও কার আছে? এই যে দেখো রোবেন আইল্যান্ড, এই যে আফ্রিকার মেইনল্যান্ড এটা, ঠিক আছে তো? দেখো কোথায়, এই যে এর এই যে ছোট্ট একটা দ্বীপ, এটা হচ্ছে রোবেন। দেখো কত ছোট না এটা? এটা হচ্ছে দেখো সাউথ আফ্রিকার, এই যে দেখা যাচ্ছে না ম্যাপ থেকে, এইখানে ছোট একটা শহর মানে দ্বীপ, এইখানে তাকে রেখে দেওয়া হয়েছিল। কি দেখতে পেয়েছো সবাই? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। Where he became a symbol of anti-apartheid movement and garnered international attention. এরপর রিলিজ, নেলসন ম্যান্ডেলা was released from prison February 11, 1990. যেহেতু amid growing domestic and international pressure on South African government to end anti-apartheid, মানে আন্দোলন যেহেতু খুব জোরালোভাবে চলছিল, তাই দেশে বিদেশে হয়তো সাউথ আফ্রিকার গভর্নমেন্টের উপর একটা ব্যাপক প্রেশার চাপ চলতেছিল
অতএব ফলোইং হিজ রিলিজ হি ওয়ার্ক টিয়ারলেসলি টু নেগোশিয়েট অ্যান এন্ড টু অ্যাপার্থাইড, এবং তাকে রিলিজ করা হয়। এবং তৎকালীন প্রেসিডেন্ট কে ছিল জানো তো আফ্রিকার, যখন নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করা হয় তখন প্রেসিডেন্ট কে ছিল? বলতে পারবা? না স্যার। FWD ক্লাস। FWD ক্লাস। তোমরা এইচএসসি তো মনে ঠিকমতো পড়াশোনা করোনি, হ্যাঁ, এই জন্য সমস্যা। এইচএসসি তো মনে ভালো মতো পড়াশোনা করেনি। He worked tirelessly to negotiate an end to apartheid and establish a democratic government in South Africa. তারপর presidency. In 1994, Mandela became the first black president of South Africa in the country's first fully representative democratic election. হ্যাঁ, তাহলে দেশে প্রথম ফুলি রিপ্রেজেন্টেটিভ মানে কি সকল অংশে যথাযথ রিপ্রেজেন্টেটিভ নিয়োগের মাধ্যমে গণতান্ত্রিক একটা ইলেকশনের মাধ্যমে প্রথম তিনি প্রেসিডেন্ট হন। ডিউরিং হিজ প্রেসিডেন্সি হি ফোকাসড অন রিকনসিলিয়েশন বিটুইন সাউথ আফ্রিকাস রেশিয়াল গ্রুপস, তিনি বিভিন্ন গ্রুপের মধ্যে রিকনসিলিয়েশন বা সমঝোতার ব্যবস্থা করছিলেন। অ্যান্ড ওয়ার্ক টু ডিসমেন্টেল দ্য লেগাসি অফ অ্যাপার্থাইড, অ্যাপার্থাইডের যে লেগাসি, তাই তো, যে ঐতিহ্য, সেটাকে কিভাবে ডিসমেন্টেল করা যায়, দূর করা যায়, সেটা তিনি চেষ্টা করছিলেন। Mandela's leadership during this time was characterized by his commitment to forgiveness, unity and the promotion of human rights. তিনি অন্তত ক্ষমা দেখিয়েছেন। তাহলে তার সময়ে প্রেসিডেন্ট ছিল হচ্ছে FWD ক্লার্ক, তিনি তার সরকারের কিন্তু তাকে একজন কি বানিয়েছিল বলো? জানো? উপরাষ্ট্রপতি বানিয়েছিল। তারপর হচ্ছে পোস্ট প্রেসিডেন্সিয়াল অ্যাক্টিভিটিস, তারপরে তিনি কি করলেন? 1994 সালে প্রেসিডেন্ট হলে 5 বছর পর তিনি কিন্তু প্রেসিডেন্সি থেকে নিজেকে সরিয়ে নিলেন। তাই বলছে আফটার স্টেপিং ডাউন অ্যাজ প্রেসিডেন্ট ইন 1999 ম্যান্ডেলা রিমেইনড অ্যাক্টিভ ইন পাবলিক লাইফ, অ্যাডভোকেটিং ফর ভেরিয়াস কজেস ইনক্লুডিং HIV অ্যাওয়ারনেস, তাই তো, এবং কনফ্লিক্ট রেজলিউশন। তিনি প্রেসিডেন্ট না থাকলেও আরো বিভিন্ন কাজে কিন্তু যুক্ত ছিলেন। তো যাই হোক, ওভারঅল ম্যান্ডেলা ইজ রিমেম্বার্ড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফিগার্স অফ 20th century for his role in ending apartheid and his commitment to reconciliation and human rights. He was awarded the Nobel Peace Prize in 1993 along with South African President FWD Clark. দেখো তার সময়ে কে ছিল? প্রেসিডেন্ট ছিল FWD ক্লার্ক, সে সহ দুইজন মিলে শান্তিতে নোবেল পুরস্কার পান। কিসের জন্য? ফর দেয়ার এফোর্ট টু ডিসমেন্টেল অ্যাপার্থাইড পিসফুলি। তাহলে যদি বলা হয় নেলসন ম্যান্ডেলা কি কারণে শান্তি পুরস্কার পান, বলো কি কারণে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান? বলতে পারবা? বলতে পারবে না কেউ? বর্ণবৈষম্য দূর করার জন্য। হ্যাঁ, এই যেখানে তো আমি ধরেই আছি, এই যেখানে তো লিখে দিলাম ফর দেয়ার এফোর্টস টু ডিসমেন্টেল অ্যাপার্থাইড পিসফুলি, শান্তিপূর্ণ উপায়ে কিভাবে অ্যাপার্থাইড দূর করা যায়। ম্যান্ডেলা পাসড অ্যাওয়ে অন, দেখো তিনি মারা যান। পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। ডিসেম্বর 5, 2013, বাট হিজ লেগাসি কন্টিনিউস। তো যাই হোক, এটা হলো ব্যাপার, এখানে আমরা কিছু জানলাম। তাহলে 1994 সাল থেকে 1999 সাল পর্যন্ত তিনি 5 বছর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। এবং বলছে আন্ডার অ্যাপার্থাইড দ্য গভর্নমেন্ট ক্লাসিফাইড পিপল ইনটু, দেখো, রেশিয়াল গ্রুপস, হোয়াইট, ব্ল্যাক, কালার্ড অ্যান্ড ইন্ডিয়ান, এই 4টা গ্রুপে কিন্তু ভাগ করা হয়েছিল মানুষদেরকে। এবং বিশেষ করে সকল সুবিধা হোয়াইটরা পাইতো, আর নন হোয়াইট যারা ছিল, এই যে এর ভিতরে ব্ল্যাক, কালার্ড বা ইন্ডিয়ান, ঠিক আছে তো, এদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতো। এমনকি দেখো আরো কি কি সুযোগ সুবিধা বঞ্চিত করা হতো, দেখো, এডুকেশন ওয়াজ অলসো আ কি টুল ফর পারপেচুয়েটিং অ্যাপার্থাইড আইডিওলজি, তাই তো, উইথ দ্য বান্টু এডুকেশন অ্যাক্ট, বান্টু এডুকেশন যে আইন, সেই আইনের মাধ্যমে কি করা হতো, দেখো, প্রোভাইডিং ইনফেরিয়র এডুকেশন ফর ব্ল্যাক সাউথ আফ্রিকানদের খুবই নিম্নমানের শিক্ষা দেওয়া হতো, aimed at limiting their opportunities and reinforcing white supremacy, যাতে তাদের সুযোগ সুবিধা কম দেওয়া হয় এবং হোয়াইটরা যাতে এখানে সুপ্রিম ক্ষমতার অধিকারী হয়।
Furthermore, discriminatory laws restricted the rights of non-white citizens to vote on property and move freely within the country. তাহলে এমন আইন প্রয়োগ করা হয়েছিল যে আইনের মাধ্যমে কি নন হোয়াইট পিপলরা ভোট দিতে পারবে না, কোনো সম্পত্তি অর্জন করতে পারবে না এবং দেশের ভিতরে ফ্রিলি মুভ করতে পারবে না, ওদের পাস থাকতে হবে, পাস না থাকলে একদম জেলে ভর্তি করা হবে। সুতরাং এই ইম্প্যাক্ট অফ অ্যাপার্থেড ওয়াজ ডেভাস্টেটিং, particularly for black South African who bore the brunt of such systematic oppression and violence. Families were torn apart, communities were disrupted, countless lives were shattered by poverty, discrimination and state-sanctioned brutality. দেখো প্রচুর ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, প্রচুর ফ্যামিলি, তাই তো torn apart মানে কি ফ্যামিলির সদস্যরা কাউকে জেলে ভরেছে, কাউকে খুন করেছে, মানে ব্যাপক পরিমাণে বিভিন্ন অত্যাচারের মুখোমুখি হতো। ঠিক আছে, দেখো however apartheid also sparked resistance and resilience among those who refused to accept this injustice. কিন্তু তারা যদি শুধু সহ্যই করেছে তা না, বরং তারা প্রতিবাদও করেছে ব্ল্যাক পিপলেরা। এর কারণে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড ইন 1912, দেখো 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় এবং এই মানে দলটাই প্রধানত হোয়াইট পিপলদের হয়ে কাজ করেছে। বিশেষ করে দেখো এখানে বলছে ফিগার সাচ অ্যাজ নেলসন ম্যান্ডেলা, ওয়াল্টার সিসুলু, Albertino Sisulu became symbols of the anti-apartheid struggle, inspiring million both দেখো within South Africa and around the world. এতে লক্ষ লক্ষ মানুষ কি করেছে, সংগ্রামের প্রতি উৎসাহী হয়েছে। হ্যাঁ, কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তো যাই হোক এইভাবে তিনি চেষ্টা করেছেন যে সংগ্রামের মাধ্যমে, এবং বিশেষ করে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি অনেক আইনকে বাতিল করে মানে মোটামুটি আমেরিকা মানে সাউথ আফ্রিকাকে কি করলেন, দ্য ফার্স্ট মাল্টিরেশিয়াল ইলেকশনের মাধ্যমে তিনি গণতান্ত্রিক একটা ভোট মানে কি পরিচালনা করলেন, যার মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হয়ে তিনি সকল রেসের মানুষের মধ্যে একটা সমতা, একটা একাত্মতা তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন, যদিও হয়তোবা পুরোপুরি হয়ে ওঠেনি, যেটা আমেরিকার মতো দেশে হয়নি, তাই না? এত বড় একটা উন্নত দেশ, শিক্ষিত মানুষের দেশ, সেখানে হয়ে ওঠেনি, তাহলে বাকি আর কোথায় হবে বলে মনে হয় বলো? যাদের অনেক আছে তারাও যদি স্বার্থবাদী হয়, তাহলে যাদের নাই তারা কেমন হবে? তো যাই হোক এইভাবে আমরা দেখতেছি, তাহলে বাকিগুলো একই কথা ঘুরে ফিরে আছে, একটু তোমরা পড়ে নিবা, এখানে অনেক ইনফরমেশন আছে। কারণ এই প্যাসেজটা যেমন আমরা কিছু কিছু যেগুলো এই নন ফিকশনগুলো অধিকাংশ কিন্তু রাজনৈতিক হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অনেক আসবে, শুধু টেক্সট পড়লে কিন্তু তুমি বুঝবা না, এই জন্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো একটু পড়ে নিতে হবে, যাতে তোমাদের টেক্সট বুঝতে সাহায্য হয় এবং কোশ্চেন আনসার করতে সুবিধা হয়। কারণ কোশ্চেন আনসারে শুধু যে টেক্সট থেকে তথ্য থাকবে তা না, বিভিন্ন বাইরে থেকে কিন্তু ইতিহাসমূলক তথ্যগুলো থাকবে। তো এই জন্য এই শিটগুলো কিন্তু ভালো করে পড়ে নেওয়া চাই। কি মনে থাকবে? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। আচ্ছা, এখন আরেকটা বিষয় জানার হলো যে আমরা একটু দেখি তিনি কবে মেইনলি প্রেসিডেন্ট হন, কত তারিখে। became president of South Africa, দেখো তো কত সময়ে। The presidency of Nelson Mandela began 10 May 1994, কারণ কি 10 মে তিনি কি করেন, এই সময়ে তিনি মেনলি শপথ গ্রহণ করেন, তাই তো? When Nelson Mandela and anti-apartheid activist leader of Mkhonto, which is lawyer, এছাড়া তিনি ছিলেন একজন লয়ার, এছাড়া তিনি ছিলেন ফর্মার পলিটিক্যাল প্রিজনার, was inaugurated as president of South Africa, কবে? 10 মে। ended on 14 জুন 1999, এবং 1999 সালে তিনি প্রেসিডেন্সি ত্যাগ করেন। এই জন্য বলা হচ্ছে কি, দেখো ওই দিন যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান, 10 মে dawn bright and clear, মানে কি 10 মে একদম পরিষ্কার দিন, যে ডন মানে কি ভোর হওয়া, মানে দিন শুরু হওয়া, তাহলে 10 মে শুরু হলো রাইট অ্যান্ড ক্লিয়ার, কোনো রকম কোনো দুর্ভোগ নেই, দুর্যোগ নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, পরিষ্কার একটা দিন হিসাবে দিনটা শুরু হলো। ফর দ্য ফার্স্ট ফিউ ডেজ, বলছে গত কয়েকদিন ধরে, I had been pleasantly besieged by dignitaries and world leaders
who were coming to pay their respects before the inauguration. হ্যাঁ, বলছে গত কয়েকদিন ধরে আমি বিশ্বের বিভিন্ন ওয়ার্ল্ড লিডার্স এবং ডিগনিটারিজ দ্বারা পুরো বিসিস্ট হয়ে আছে। বিসিস্ট মানে কি? সবসময় কি থাকা, ব্যস্ত থাকা না, মানে লোকজন আসতেই আছে, ঠিক আছে তো, মানে যেন সবাই যেন আমাকে ঘিরে ধরেছে। কারণ কি, তারা কি করতে আসছে? এই যে ওয়ার্ল্ড লিডার্স ডিগনিটারিজরা কি করতে আসছে? হু আর কামিং টু পে দেয়ার রেসপেক্ট বিফোর দ্য ইনঅগ্রেশন, মানে কি উদ্বোধন হওয়ার আগেই তারা আমাকে সম্মান জানানোর জন্য আসছে। আমরা কি কেউ যখন কোনো পদ গ্রহণ করে তখন আমরা তাকে কি জানাই? অভিনন্দন জানাই না? জি স্যার। এরকম সবাই আগে থেকে অভিনন্দন জানানোর জন্য আসতেছে। The inauguration would be the largest gathering ever of international leaders on South Africa's soil. হ্যাঁ, বলছে সাউথ আফ্রিকার মাটিতে আন্তর্জাতিক নেতাদের নিয়ে এত বড় গ্যাদারিং আগে কখনো হয়নি। ওটাই ছিল সবচেয়ে লার্জেস্ট গ্যাদারিং, সম্মেলন, হ্যাঁ, বা সংঘবদ্ধতা। দ্য সেরিমনিস, কে বলছে এই কথাগুলো? এটা কি ভাষণ না তার লেখা? বলো তো, লেখা, তাই না? হ্যাঁ, তার যে বই লং ওয়াক টু ফ্রিডম, সেই লং ওয়াক টু ফ্রিডমের রাইটিং এর কিছু অংশ। The ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union Building in Pretoria. তাহলে আমরা একটু দেখি ইউনিয়ন বিল্ডিং ইন প্রিটোরিয়া। এগুলো একটু ইমেজ দেখলে বুঝতে সুবিধা হবে। ইউনিয়ন বিল্ডিং, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা অ্যানশিয়েন্ট বিল্ডিং এর মতো। এটা হচ্ছে ইউনিয়ন বিল্ডিং, আ মডার্ন ডে অ্যাক্রোপলিস বিল্ড অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ সাউথ আফ্রিকাস ক্যাপিটাল সিটি প্রিটোরিয়া। ঠিক আছে, আমরা যদি একটু ইমেজগুলো দেখে আসি। এই যে দেখতে পাচ্ছ, দেখা যায় এটা অনেকটা অ্যাম্পি থিয়েটার টাইপের। অ্যাম্পি থিয়েটার মানে বুঝো তো, একটা ওই যেখানে থিয়েটার আগে উপস্থাপন করা হতো। দেখো অ্যাম্পি থিয়েটার মানে পুরোপুরি গোলাকার না, একদিকে একটু মানে একদিকে স্টেজ থাকবে আর চারিপাশে এরকম থাকবে। দেখো বিশেষ করে এই জায়গাটা, হ্যাঁ, এখানে স্টেজ থাকবে আর মানুষজন চারিপাশে বসে দেখবে। এর আদলে তৈরি, হ্যাঁ, অ্যাম্পি থিয়েটার টাইপের, যদিও পুরোপুরি না। এই যে দেখো, দেখতে পাচ্ছ স্টেডিয়ামের মতো দেখা যায়। এই যে এইটা, বিশেষ করে এইটা যেমন দেখা যাচ্ছে, এই আদলে তৈরি। তো দেখো এখানেও এরকম একটু বাঁকা আছে না, এরকম দেখো এই কার্ভিং টাইপের, এখানে এই জায়গাটা কার্ভ করা, এই যেখানে অ্যাম্পি থিয়েটার টাইপের। তাই বলছে কিসের তৈরি? এটা স্যান্ডস্টোনের তৈরি। তাই বলছে দেখো দ্য সেরিমনিস মানে উদ্বোধন অনুষ্ঠানটা কোথায় হয়েছিল? ইন দ্য লাভলি স্যান্ডস্টোন অ্যাম্পি থিয়েটার ফর্মড বাই দ্য ইউনিয়ন বিল্ডিং ইন প্রিটোরিয়া। তাহলে প্রিটোরিয়ার যে ইউনিয়ন বিল্ডিং রয়েছে সেটার দ্বারা গঠিত যে অ্যাম্পি থিয়েটার, স্যান্ডস্টোনের তৈরি অ্যাম্পি থিয়েটার, সেখানেই সেরিমনিটা অনুষ্ঠিত। এগুলো কিন্তু মনে রাখতে হবে ইনফরমেশন, কারণ ব্রিফ কোশ্চেনের জন্য। ফর ডিকেডস, বলছে যুগের পর যুগ ধরে, দশকের পর দশক ধরে, দিস হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি, মানে এটা হচ্ছে পার্লামেন্ট বিল্ডিং। তাই এখানে একক ক্ষমতা ছিল কাদের? হোয়াইট পিপলদের। তাহলে এই পার্লামেন্ট, যেমন এখন আমরা যদি বলি আমাদের যে সংসদ ভবনে, হ্যাঁ, কাদের সুপ্রিমেসি ছিল এর আগে? জুলাই বিপ্লবের পূর্বে গত 15 বছর ধরে আওয়ামী লীগের, তাই না? তাই বলছে নাও ইট ওয়াজ দ্য সাইট অফ আ রেইনবো গ্যাদারিং অফ ডিফারেন্ট কালার্স। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম দেখতে মানুষের রেইনবো গ্যাদারিং এ পরিণত হয়েছে। অ্যান্ড নেশনস ফর দ্য ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকাস ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট। আর সবাই এসেছে কিসের জন্য? ইনস্টল করার জন্য, শুরু করানোর জন্য, যে সাউথ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক এবং বর্ণ বৈষম্যহীন সরকার, তাকে উদ্বোধন করার জন্য, ইনস্টলেশন উদ্বোধন করার জন্য এতগুলো গ্যাদারিং ঘটেছে, লোকজন এখানে এসে জড়ো হয়েছে। তাহলে 10 মে, এটা হচ্ছে কোন ঋতু? অটাম। কোন ঋতু চলতেছিল এটা? বলো। অটাম, শরৎ। হ্যাঁ, শরতের এই সুন্দর দিনে, লাভলি ডেতে, আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ডটার জেনানি। সাথে কে কি আছে? তার সাথে আছে কে? আর মেয়ে জেনানি। হ্যাঁ, অন দা পোডিয়াম। আর পোডিয়াম মানে কি? পোডিয়াম বুঝো তো? জি স্যার, বুঝি। কি জিনিস? মানে টিচাররা মানে দাঁড়িয়ে যে কার ভাষণ করে, ওই যে এইটা, এই যে পোডিয়াম, ঠিক আছে তো? আর এই পোডিয়ামে রয়েছে কারা কারা? দেখো, অন দা পোডিয়াম মিস্টার ডি ক্লার্ক ওয়াজ ফার্স্ট শোন ইন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। ওই যে
ডি ক্লার্ক, হোয়াইট প্রেসিডেন্ট, তিনি ছিলেন আগে প্রেসিডেন্ট ছিলেন, এখন তিনি হয়ে গেলেন কি সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। তো আবার সেকেন্ড ডেপুটি, তার মানে দুইজন ডেপুটি প্রেসিডেন্ট ছিল, তাহলে একজন থাকে প্রেসিডেন্ট আর দুইজন থাকে ডেপুটি প্রেসিডেন্ট। তার ভিতরে মিস্টার ডি ক্লার্ক হচ্ছেন সেকেন্ড, তিনি প্রথমে শপথ নিলেন, স্বর্ণিন মানে শপথ নেওয়া। অন্যদিকে দেন থাবো বেকি দেখো ওয়াজ শর্ন ইন অ্যাজ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। তাহলে এটা দুইজন ভাষণ মানে শপথ নিয়ে নিল। When it was my turn, তারপর যখন আমার পর্যায়ে আসলো, I pledged to obey and uphold the constitution and to devote myself to the well-being of the republic and its people. তারপর যখন আমার পর্যায়ে আসলো, আমার পালা আসলো, তখন আমি করলাম কি, আমি আমাদের সংবিধানকে তুলে ধরলাম এবং সংবিধানকে আফোল্ড করার জন্য, উপস্থাপন করার জন্য প্রতিজ্ঞা করলাম, এবং নিজেদেরকে টু ডেভোট মাইসেলফ এবং নিজেকেও সঁপে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম। কাদের জন্য? এই গণতন্ত্র এবং এই গণতান্ত্রিক জনগণকে, তাই তো, জনগণের কল্যাণের জন্য নিজেকে পুরোপুরি নিয়োগ করে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম। টু দ্য অ্যাসেম্বল গেস্ট অ্যান্ড দ্য ওয়াচিং ওয়ার্ল্ড আই সে, এবং সামনে যারা আমার গেস্ট রয়েছে আর যারা টেলিভিশনে পৃথিবীর মানুষেরা শুনছে, তাদের উদ্দেশ্যে আমার ভাষণ হলো এটাই যে টুডে অল অফ আস ডু বাই আওয়ার প্রেজেন্স হিয়ার। হ্যাঁ, বলতেছে আজকে আমাদের এই উপস্থিতির মাধ্যমে আমরা আজকে কি করতে চাই, কনফার করতে চাই। কনফার মানে কি, আরোপ করতে চাই। গ্লোরি অ্যান্ড হোপ টু নিউ বর্ন লিবার্টি। হ্যাঁ, এই যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই নতুন স্বাধীনতার প্রতি আমরা গৌরব এবং আশা আরোপ করতে চাই। যেটা এটা যেমন আমাদের গৌরবের, তেমনি এটা একটা আশারও, যে আজকে যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়াই কি মূল কথা? বলো, স্বাধীনতা পেয়ে গেলে হয়ে যাবে? না স্যার, রক্ষা করতে হবে তো নাকি? আমরা তো স্বাধীনতা পেলাম, পেলে আবার আমাদের একটা বিপ্লব করতে হলো নাকি? রক্ষা করতে। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে যে স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু সেটা রক্ষা করা কি সহজ? রক্ষা করা কঠিন, আরো কঠিন, তাই না? হ্যাঁ, তাই রক্ষা করা আরো কঠিন। তো সেই জন্য আমরা এখন আপাতত পেয়েছি, কিন্তু আউট অফ দ্য এক্সপেরিয়েন্স অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার, তো আমরা একটা অস্বাভাবিক মানব সৃষ্ট দুর্যোগের অভিজ্ঞতার আলোকে, দেখো দ্যাট লাস্টেড লং, যেটা দীর্ঘস্থায়ী হয়েছিল, এরকম একটা মানব ডিজাস্টারের মধ্য থেকে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে মাস্ট বি বর্ন আ সোসাইটি অফ হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড। অতএব এই দীর্ঘ অভিজ্ঞতার ফলে, তাতে হিউম্যান ডিজাস্টারের একটা দীর্ঘ অভিজ্ঞতার ফলে এমন একটা সোসাইটি সৃষ্টি হবে, যে সোসাইটি নিয়ে মানুষজন কি করবে, একসময় গর্বিত হবে, অহংকারী হবে, গর্ব করতে পারবে। ঠিক আছে? অতএব সেরকম একটা রাজ্যে আমরা রূপান্তরিত হতে চাই, সেরকম একটা দেশে আমরা রূপান্তরিত হতে চাই। উই হু আর আউটলস নট সো লং এগো, বলছে কিছুদিন আগে আমরা কি ছিলাম? আউটল মানে বুঝছো তো, বেআইনি লোক ছিলাম আমরা, তাই তো? আমরা আইনের বাইরে ছিলাম, যারা আমরা আইন দিয়ে পরিচালিত হতাম না, অবৈধ ব্যক্তি ছিলাম। দেখো, পার্সন হু হ্যাজ ব্রোকেন দ্য ল, হ্যাঁ, আইন অমান্যকারী, পলাতক, আসামি ছিলাম, আসামি যেটা বাংলা কথা। হ্যাঁ, তারাই আজকে কি হয়েছে? হ্যাভ টুডে বিন গিভেন দ্য রেয়ার প্রিভিলেজ টু বি হোস্ট টু দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড অন আওয়ার ওন সয়েল। তাদেরকে আবার হোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আমাদের মাটিতে পৃথিবীর অন্যান্য জাতির তো নেতাদেরকে আমরা এখানে হোস্ট করতে পারি। সেই রেয়ার প্রিভিলেজ, বিরল সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে। উই থ্যাংক অল অফ আওয়ার ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল গেস্টস, অথবা আমরা আমাদের এই উল্লেখযোগ্য সম্মানিত আন্তর্জাতিক গেস্টদেরকে ধন্যবাদ জানাই। কিসের জন্য? ফর হ্যাভিং কাম টু টেক পজেশন, এখানে এসে এইটুকু অধিকার অর্জন করা, হুইচ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি অফ হোয়াট আফটার অল আ কমন ভিক্টরি অফ ফর জাস্টিস, ফর পিস অ্যান্ড ফর হিউম্যানিটি, যে আমাদের অন্তত দেশের মানুষেরা একটা কমন ভিক্টরি পেয়েছে। কিসের? ন্যায় বিচার, শান্তি এবং মানব মর্যাদার। এই অধিকারের, তাই তো, এইটার মানে একটু কি বলবো, একটু টাচ দিতে, একটু সংঘবদ্ধতা করতে, একাত্মতা প্রকাশ করতে এই যে ইন্টারন্যাশনাল গেস্টরা এসেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। বলছে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, বলছে অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি পেয়েছি। উই প্লেজ আওয়ার সেলফ, কিন্তু এখন আমাদের প্রতিজ্ঞা করতে হবে টু লিবারেট অল আওয়ার পিপল ফ্রম দ্য কাউন্টিং বন্ডেজ অফ পভার্টি, ডিপ্রাইভেশন, সাফারিং, জেন্ডার অ্যান্ড আদার ডিসক্রিমিনেশন। তাহলে আমরা রাজনৈতিক মুক্তি পাইলেও আমাদের এখন বাকি কাজ শুরু,
যেখান থেকে কি করতে হবে, আমাদের মানুষদেরকে মুক্ত করতে হবে দারিদ্রতা, বঞ্চনা, ভোগান্তি, লিঙ্গ বৈষম্য সহ আরো যে সকল বৈষম্য আছে এই বৈষম্য থেকে মুক্ত করার মাধ্যমে, তাই বন্ডেজ থেকে তাদেরকে মুক্ত করার মাধ্যমে আমাদেরকে কি করতে, তাদেরকে মানে কি বলবো, এই দেশে ন্যায় বিচার এবং মানব মর্যাদার অধিকারী করতে হবে। এবং নেভার 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 এগেইন শ্যাল ইট বি, বলছে আর ভবিষ্যতে এটা যেন কখনোই না হয় যে দিস বিউটিফুল ল্যান্ড উইল এগেইন এক্সপিরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার, যে আবারও যাতে এই দেশের মানুষেরা ওই একইভাবে একজন কর্তৃক আরেকজনের দ্বারা যেন অপারেশনের মুখোমুখি না হয়। দ্য সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস আ হিউম্যান অ্যাচিভমেন্ট, আর আমরা এই যে মানব অ্যাচিভমেন্টের এই যে গ্লোরি, এই গ্লোরির সূর্য যেন আর কখনো না ডুবে যায়। ঠিক আছে তো, মানে এই যে গ্লোরি আমরা অর্জন করলাম অ্যাপারথেইড বন্ধ করে, আমরা যে সুযোগ সুবিধা আজকে পাচ্ছি এই সুযোগ সুবিধা যেন এখন আজীবন চলতে থাকে। সুতরাং লেট ফ্রিডম রেইন, গড ব্লেস আফ্রিকা। অতএব কি লেট ফ্রিডম রেইন মানে কি, ওই যে রিং বলা হচ্ছে না, স্বাধীনতা বিরাজ করুক, স্বাধীনতা শাসন করুক এখানে। ঠিক আছে তো, এখানে যেন অটোক্রেসি, এখানে যেন অপারেশন না থাকে, বরং ফ্রিডম এখানে বিরাজ করবে। অতএব গড যেন আফ্রিকাকে ব্লেস করে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখলাম আজকে। এরপর থেকে আমরা আগামী দিন শেষ করতে পারবো। ঠিক আছে, আশা করা যায়। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। স্যার আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আর একটু ক্লাসগুলো নিয়মিত করো। যেন এর আগের দিন তো 30 জনের ছিল, আজকে 20 জন ছিল, আগামী দিনে নিশ্চয়ই 15 জনের বেশি হবে না, নাকি? তো স্যার শুধু আমাদেরকে ভয় দেখায়, ভয় না দেখালে আজকে কতজন ক্লাসে থাকতো বলো তো? 10 জন মতো। কাছাকাছি এরকম হতো। আচ্ছা, তো যাই হোক, তোমাদের যেহেতু ফি প্রদানের ডেটটা কবে ছিল জানো? লাস্ট 15 তারিখ। 17 তারিখ। হ্যাঁ, তো যেহেতু ওটার সময় হয়েছে, তো আমি 15 তারিখ মতো ডেট ছিল, তারপরে যা হোক আজকে 18 তারিখ, 3 দিন আরো পেরিয়ে গেছে। এর ভিতরে যারা দিয়েছো তারা থেকে গ্রুপে রাখবো, যারা দেয়নি তাদেরকে মেসেঞ্জার গ্রুপ থেকে আউট করা হবে, যে তারা কতখানি অ্যাক্টিভ দেখি। হ্যাঁ, কতখানি অ্যাক্টিভ এটা খেয়াল করো। যাক, এইভাবে যুক্ত করতে করতে আর 2-10 জন থাকলেই হবে শেষ পর্যন্ত, তারা আসলেই ভালো পড়াশোনা করছে। আর বাকিরা আসছে যাচ্ছে, বাপের 14 গোষ্ঠীর টাকা বেশি হয়ে গেছে, ঠিক আছে, টাকাগুলো ব্যয় করতেছে বসে বসে। ওকে, কারণ তোমরা ইতিমধ্যে যুক্ত হয়েছে কয়জন? প্রায় 70-এর মতো ছিল, তোমরা এখন বর্তমানে 40 জন, তার মানে এখনো 20-25 জন গ্রুপ থেকে বাদ যাবে। তো আজকে যেহেতু ক্লাসটা নিলাম, আজকে সন্ধ্যার মধ্যে আমি বাকিদের রিমুভ করে দিব মেসেঞ্জার গ্রুপ থেকে, যারা অ্যাক্টিভ না বা যারা মনে হচ্ছে ক্লাস করবে না, এটাই। আচ্ছা, এটা বলে দিলাম, তোমরা একটু খেয়াল রেখো। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম।